একটা জ্বরের রাত সব কিছু বদলে দিয়েছে, সব কিছু উলটপালট করে দিয়েছে। আর এই জিনিসটা আমার সঙ্গে ঘটবে এটা আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। আমি কখনোই এই ব্যাপারটা কল্পনা করতে পারি নাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নাম জেরিন। বন্ধুরা, আমি একজন বিবাহিত নারী। আমার বয়স প্রায় 25 বছর এখন। ঠিক আছে, আমার হাজবেন্ড মূলত সৌদি প্রবাসী। দীর্ঘদিন ধরে সে প্রবাসে থাকে। বন্ধুরা, আমি খুব একটা বেশি লেখাপড়া জানি না। আমি অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারি না। বাটন মোবাইল একটা আছে। আমার স্বামী এই মোবাইলে মাঝে মধ্যে কল করে, কিন্তু যেহেতু টাকা বেশি খাটে, মাঝে মধ্যে আমার এই স্বামী তার বন্ধু, ঠিক আছে, তার এক বন্ধু আছে, শৈশবের এক বন্ধু আছে, তার কাছে ভিডিও কল দেয়। তার মোবাইল দিয়ে মাঝে মধ্যে কথাবার্তা হয়। তো আমার স্বামীর বন্ধুর নাম হচ্ছে শামীম। সে মূলত আমাদের বাজারে তার একটা দোকান আছে, বিকাশ, ডাচ বাংলার যে রকেট, নগদ, তারপরেও আরও কিছু কসমেটিক্স ব্যবসা করে সে। তো আমার স্বামী বিকাশের মাধ্যমে টাকা পাঠায়। প্রতি মাসে সেই টাকা আমার স্বামীর বন্ধু শামীম, সে আমাকে মাঝে মধ্যে দিয়ে যায়। আমাকে সে ভাবি ভাবি বলে ডাকে। সে কিন্তু আমার বয়সে অনেক বড়, আমার হাজবেন্ডেরও বড়। তারপরও সে আমাকে ভাবি ভাবি বলে ডাকে। ঠিক আছে, তো যাই হোক, আমার স্বামী বিদেশে চলে যাওয়ার পর উনি আমাকে বিপদে আপদে সব সময় হেল্প করত আমাকে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, আমার স্বামীর খুব একটা বেশি আত্মীয় স্বজন ছিল না। উনি আসলে ওনার মামার বাড়িতে বড় হয়েছে, কিন্তু উনি বড় হওয়ার পরে, উনি বিদেশে যাওয়ার পরে তারাও তার পর হয়ে গেছে। আর তার সুখে দুঃখে যেই মানুষটা তার কাছে ছিল, সে হচ্ছে শামীম, তার বন্ধু। সে ছোটবেলা থেকেই তাকে অনেক বেশি হেল্প করেছে, এবং এই যে আজকে সে বিদেশে গিয়েছে, প্রতি মাসে সে আমার জন্য টাকা পাঠায়। এই সমস্ত কিছু সম্ভব হয়েছে শামীমের কারণেই। শামীমে বিয়ে করেছে কিছুদিন আগে। তার কিছুদিন আগে বলতে অনেক বছর হয়ে গেছে। তারও বাচ্চা কাচ্চা আছে। তো শামীম ভাই মাঝে মধ্যে আমার বাসায় আসেন। আসলে আমি তাকে মিষ্টি রুটি খেতে দেই। কিন্তু বন্ধুরা, সে কখনোই আমার দিকে কোনো খারাপ দৃষ্টি বলেন বা খারাপ নজর বলেন, খারাপ চোখে যে আমাকে কখনোই আমার দিকে তাকাতো না। সে আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করত, আমাকে সে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করত। এবং আমি তার বন্ধুর ওয়াইফ। আমি দেখতে শুনতে বেশ ভালো ছিলাম, সুন্দরী ছিলাম, যেটা তোমরা আমাকে দেখতেই পারতেছ। সে শামীম ভাই আমার ঘরে যখন আসত, সে তার চোখটা নিচ দিকে দিয়ে রাখত। সে তার চোখটা নিচের দিকে দিয়ে তারপর সে আমার সঙ্গে আলাপ করত। মানে তার মতো ভালো কোনো মানুষই হয় না। এই এলাকায় অনেক মানুষই আছেন যারা আমাকে অনেক পছন্দ করেন, আমাকে এক রাত তাদের বিছানায় পেতে চান, কিন্তু শামীম ভাই কখনোই এই জিনিসটা সে চান না। আর এজন্যই হয়তো সে এতটা পরোপকারী ভালো মানুষ। আমার স্বামীর সে বন্ধু, খুব কাছের মানুষ। যাই হোক, আমার স্বামী প্রতি মাসেই টাকা পাঠাতো, সে আমাকে টাকা দিত। ঠিক আছে, তো বন্ধুরা, একদিন ঘটে গেল এক ভিন্ন রকম এক অভিজ্ঞতা। আসলে আমি নিজেও জানি না যে শামীম ভাই কি আদৌ ওনাকে মনে মনে চেয়েছিলেন, নাকি আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। আমার স্বামী ভিডিও কল দিয়েছে। আজকে মাসের 10 তারিখ। সে আমাকে ভিডিও কল দিয়ে আমাকে দেয়নি, শামীমকে দিছে। বলল তার ভাবিকে নাকি কলটা দেওয়ার জন্য। তো সে বলল, বন্ধু, আমি তো দোকানে থাকি, আমি তো দোকান ছেড়ে যেতে পারি না। রাতে যখন দোকানটা বন্ধ করব 10টার দিকে, তখন যাব ভাবির কাছে। তো শামীমের বন্ধু, মানে আমার হাজব্যান্ড ইরফান, সে সৌদি থেকে বলল, বন্ধু, আজকে একটু আগে যাস, একটু 8টার দিকে যাস, তোর ভাবির সাথে একটু দরকার আছে। তখন সে একটু আগে দেখলাম চলে আসলো। রাত 8:30 বাজে সে চলে আসলো। সে এসে আমাকে বলতেছে, ভাবি, বন্ধু তো ফোন দিয়েছিল ভিডিও কলে, সে বলল আজকে নাকি তোমাকে একটু কথা বলবে, কি যেন। নাও, এটা এজন্য আমি দোকানটা আজকে লাগাই দিছি আগে। তখন আমি তাকে বললাম, ভাই, আপনি আমাদের জন্য যা করতেছেন তা সত্যি বলার নয়। তার বাইক ছিল, সে বাইক দিয়ে আমার বাসায় এসেছে। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে তাকে রুমের ভিতরে নিয়ে আসলাম। আসার পরে 1 গ্লাস পানি দিলাম, সে পানিটা খেলো। তারপর হাজব্যান্ডকে ভিডিও কল দিল, তার সঙ্গে আলাপ করলাম অনেকক্ষণ, সুখ দুঃখের আলাপ করলাম। সে চলে আসবে, 3 বছর হয়ে গেছে, আর 2 বছর পরে সে চলে আসবে। এসে 3 মাস থাকবে, আবার চলে যাবে। আর সে প্রতি মাসেই আমার কাছে টাকা পাঠায়। পাঠানোর পরে সে টাকাগুলো আমি জমাই, হয়তো বাড়িতে জমি রাখি, না হলে ব্যাংকে জমাই। ঠিক আছে, তো সে বলতেছে এই মাসে নাকি সে 5 লাখ টাকা না, আমাকে 70,000 টাকা দিবে। 20,000 টাকায় নাকি সে আউট ইনকাম করছে। এটা তো খুব ভালো কথা। এবং সে বলতেছে আগামীকালকে টাকা পাঠাবে। তখন স্বামী মামা আমাকে টাকা দিয়ে যাবে রাতে যাওয়ার সময়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন আমি আমার জামাইকে বললাম,
ঠিক আছে, আপনি তাহলে ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আর শুনেন, বিদেশ বাড়িতে আসেন, কি খান না খান আমি তো জানি না, ঠিক আছে? একটু ঠিক মতো নিজের খেয়াল রাখেন, খাওয়া দাওয়াটা কইয়েন। আসলে বন্ধুরা, আমাদের প্রিয় মানুষগুলো আমাদেরকে ছেড়ে দূরপ্রবাসে বিদেশে থাকে। আমরা কিন্তু খোঁজ খবর নেই না তাদের, তারা বিদেশে কে খাচ্ছে, কেন সেখানে তো কেউ তাদেরকে রান্নাবান্না করে খাওয়ায় না, নিজেদের রান্না করতে হয়, নিজেদেরই খেতে হয়। তো যাই হোক, আমার খুব কষ্ট লাগতেছিল তখন, এই আমার চোখের জল চলে এসেছিল। আমার চোখের জল দেখে ভিডিও কলটা আমি তখন কেটে দিয়েছিলাম। তখন সেটা আমার স্বামীর বন্ধু সামনে দেখে ফেলে। সে পাশের রুম থেকে দেখে সে আমাকে এসে জড়িয়ে ধরে, আমাকে জড়িয়ে ধরে বলে, ভাবি আর এভাবে কাঁদবেন না ভাবি, মানুষের জীবনে দুঃখ থাকবেই, দুঃখের পরেই সুখ আসে। একটা সময় শামীম আমি শামীম অনেক কষ্ট করেছি, ইনশাল্লাহ ভাবি আজকে অনেক সুখে আছি। তো আপনিও একটা সময় সুখী হবেন, আপনার মতো স্ত্রী থাকলে একটা সময় ইরফান অনেক সুখী হবে। তো ভাবি আমি আজকে যাই, লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাচ্চাগুলো মনে হয় ঘুমিয়ে পড়েছে, কালকে মনে হয় ইরফান টাকা পাঠাবে, টাকা পাঠালে আমি আপনাকে টাকাগুলো দিয়ে যাব। তখন সে চলে গেল বন্ধুরা। পরের দিন সে আমাকে একটা অডিও কল দুপুরবেলা দিয়ে বলতেছে যে, জেরিন আমি তো টাকা পাঠাই দিছি, শোনো ইরফান যাওয়ার সময় তোমাকে রাতে দিয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমার স্বামী বলল, শোনো ইরফান তো, এই শামীম তো আমাদের অনেক হেল্প করতেছে বুঝছো, তাছাড়া শামীম আমার এমন একজন বন্ধু যে আমার বিপদে আপদে সবসময় হেল্প করে। শোনো, ও যদি আজকে রাতে একটু বাসায় আসে, একটা কাজ করো, তুমি ওর জন্য একটা মুরগি নিয়ে এসে ওকে রান্না বান্না করে খাওয়াইয়া দিও। কেন তো ও কোনো সময় আমার কাছে কোনো কিছু বিনিময়ে চায় না বুঝছো, টাকা পয়সাও চায় না, হ্যাঁ কোনো কিছু চায় না। আসলে এই একটা মাত্র ছেলে যে পুরো এই এলাকাতে আমাকে হেল্প করে, আর কেউ হেল্প করে না, বিনিময়ে ও কখনো আমার কাছ থেকে কোনো কিছু চায় না। তুমি একটা কাজ করো, আমার বন্ধুতে আসলে ওকে আজকে একটু খাবার খাইয়ে দিও। ও খাইতে চাইবে না, কিন্তু তুমি ওকে জোর করে খাইয়ে দিও, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। আপনার বন্ধুকে তো আমি বলি খাওয়া দাওয়া যেন সে করে যায়, এখন সে তো খাওয়া দাওয়া করে না। বুঝছো, সে আসলে একটু ভয় পায়। কেন ভয় পায়? তখন আমার হাজবেন্ড বলল, কেন ভয় পাওয়ার কি আছে? তখন আমি তাকে বললাম, আমারে বুঝো না তুমি, তুমি দেশে নাই, তুমি থাকো সেই বিদেশে, তাছাড়া আমার বাড়িতেও তো কেউ থাকে না। হ্যাঁ একা মানুষ থাকে, ওই আমার ছোট বোন, তাকে নিয়ে থাকে, ঠিক আছে? তো আশেপাশের মানুষ যদি দেখে সে খাচ্ছে বা থাকতেছে, তো একটা সমস্যা নাই, মানুষ কত কিছু বলবে। তো আমার হাজব্যান্ড আমাকে বলল, শোনো জেরিন, মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এই দ্বারা আমি দাঁড়ি না, কারণ মানুষের আমি দেখে ফেলেছি। আমি একবার যখন খেতে পাই নাই, তখন কেউ আমার ঘরে এসে কেউ খাবার দেয় নাই, বুঝছো? শোনো শোনো, তোমাকে একটা কথা বলি, শামীম আর তোমাকে নিয়ে যদি এলাকায় কখনো কোনো ঘটনা ঘটে, কেউ যদি কোনো কিছু ছড়ায়, আমি সেটাতে কোনো কিছু মনে করব না। মানুষ বলুক, মানুষ যা বলার বলুক, তুমি শামীমকে আজকে রাতে ভাত খাইয়ে দিবে, এটাই ডিসিশন ফাইনাল। আমি ওকে বলে দিব ও যেন আজকে তোমার হাতে রান্না খেয়ে যায়, না খেয়ে যেন না যায়। আর যদিও খেয়ে যায়, তাহলে যদিও না খেতে চায়, তাহলে আজকের পর থেকে ওর দোকানে আমি আর টাকা পাতাবো না, ঠিক আছে? ওর সঙ্গে আমি আর সম্পর্ক রাখব না। আমার হাজব্যান্ডও আসলে এই শামীমকে খুব পছন্দ করত, কারণ ও সুখে দুঃখে সবসময় আমাদেরকে হেল্প করত। তো যাই হোক, রাত প্রায় 10টাও হয়ে গেল, হঠাৎ করে দেখি মোটরসাইকেলের আলো জ্বলতেছে। আমার ছোট বোন ছিল আমার সঙ্গে, সে আমার সঙ্গেই থাকে, এখানে স্কুলে পড়াশোনা করে আর আমার সঙ্গে কাজকর্ম করে আর কি। তো বন্ধুরা, আমার মা বাবা মাঝে মধ্যে আসে আর কি। যাই হোক, কিছুক্ষণ পর আমি দেখলাম যে শামীম ভাই মোটরসাইকেল চালিয়ে আসতেছে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া মোটরসাইকেলটা বারান্দায় নিয়ে আসেন একবারে। তখন সে বলল, হ্যাঁ ভাবি আমি বুঝতে পারতেছি, আমি বারান্দায় নিয়ে আসতেছি। আমি বললাম, ভাই আজকে আপনাকে ভাত খেয়ে যেতেই হবে, না হলে আপনার ভাই তো খুব রাগ করবে বুঝছেন। সে আমাকে বলেছে আজকে যদি আপনি রান্না না খেয়ে যান, আমার হাতে ভাত না খেয়ে যান, সে বিদেশ থেকে খুব রাগ করবে। সে ভিডিও কলে দেখবে সব কিছু আপনি ভাত খাচ্ছেন কি না খাচ্ছেন, যদি না খান তাহলে সে খুব রাগ করবে ভাই। তখন সে তার বউকে ফোন করে বলল যে দোকানে আরেকটু কাজ আছে, তার আসতে আর একটু সময় লাগবে, ঠিক আছে? তার বউকে বাড়িতে কল করে এটা বলে দিল। আর সে ডাইনিং টেবিলে বসলো, হাত মুখ ধুয়ে, আমি তাকে খাবার বেড়ে দিচ্ছি। তখন আমার হাজব্যান্ড তার ফোনে ভিডিও কল দিল। তো সে বলতেছে ভিডিও কলে, তুই এখন আমার সামনে ভাত খাবি, তারপর আমি ভিডিও কলটা কাটবো, ভাত খেয়ে তারপরেতে যাবি, ঠিক আছে? তো তাকে আমি ভাত দিলাম, সে ভাত খাচ্ছে। আর এমন করে বন্ধুরা, বাহিরে এমন একটা জ্বর, এমন একটা দমকা হাওয়া এলো, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি বলতেছিলাম যে মনে হয় বৃষ্টি আসবে।
আমি বৃষ্টি আসবে বলতে বলতেই বন্ধুরা বৃষ্টি চলে আসলো। এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, বাহিরে খুব পরিমাণে শিল পড়তেছিল, মানে যাওয়ার মতো না। আর বিশেষ করে যেহেতু এটা একটা গ্রাম অঞ্চল, মানে বৃষ্টি বললে রাস্তার অবস্থা খুব ভয়াবহ হয়ে যায়, খুব খারাপ। মানে মোটরসাইকেল নিয়ে তাকে অনেক দূর যেতে হয়। তো কারণ তার গ্রামও হচ্ছে আরও 3 গ্রাম পরে, সেইখানে এসে দোকানদারি করে আর কি বাজারে। তো বৃষ্টি চলে আসলো, তখন আমি শামীম ভাইকে বললাম, আচ্ছা আমি আপনার বাইকটা একটু ঘুরে দিয়ে আসতেছি, আপনি বরং খান, খাওয়া দাওয়া করেন। সে খাওয়া দাওয়া শেষ করে ফেলল, অমনি করে কারেন্টও চলে গেল, ভিডিও কলটাও কেটে গেল। তখন আমি শামীম ভাইকে বললাম, ভাই বাহিরে তো খুব বৃষ্টি হচ্ছে, মনে এই বৃষ্টি আজকে আর থামবে না। এই আপনার সঙ্গে তো দেখতেছি অনেক টাকা পয়সাও আছে ব্যাগে। এই টাকা পয়সা নিয়ে বা এই বৃষ্টি রাতে এভাবে যাওয়াটা রিস্কি ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি একটা কাজ করেন, টাকা পয়সাগুলো নিয়ে আপনি আমার রুমে চলে আসেন, এখানে আপনি থাকেন, ঠিক আছে? আপনি এই রুমে থাকেন। আমাদের তো বাসায় 2টা রুম, এক রুমে আমি আর আমার বোন থাকব, আর আরেক রুমে আপনি থাকেন। তখন শামীম ভাই বলতেছেন, না ভাবি, এটা আপনি কি বলেন? না না না, আমি এখানে থাকব, সকালে ঘুম থেকে উঠে যাব। তাছাড়া মানুষ দেখলে মাইন্ড করবে ভাবি। তাছাড়া আমার বন্ধু ইরফান এই কথাটা শুনলে সেও মাইন্ড করবে ভাবি। আমি বরং কষ্ট হোক আমার, কিন্তু আমি চলে যাই। তখন আমি তাকে বললাম, ভাই কারেন্টও চলে গেল, আপনি তো এই রাস্তা দিয়ে যেতে পারবেন না, খুব দুর্গম রাস্তা ভাই। হ্যাঁ, আর এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আজকে আর থামবে না। থেকে যান ভাই। আপনি একটা কাজ করবেন, আপনি পুরো চলে যাবেন সকালবেলা ভোরে চলে যাবেন, আর দুপুরবেলা এসে বাইকটা নিয়ে যাবেন, কারণ বাজার তো আমাদের বাড়ির পাশেই, তাই না? আপনি একটা কাজ করেন, ভাবিকে একটা কল দেন, দিয়ে বলেন বৃষ্টি হচ্ছে, আজকে রাত আপনি আর আসতে পারবেন না, আপনি আজকে রাতটা দোকানেই থাকবেন। ভাবিকে এই কথা বলে দেন, ভাবি কোনো কিছু বলবে না। তখন সে কোনো কিছু উপায় না পেয়ে, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই, তখন সে ভাবিকে কল করে বলল, উগো, বৃষ্টি তো খুব হচ্ছে, আমি মনে হয় আজকে আর আসতে পারবো না, আমাকে আজকে দোকানেই থাকতে হবে। তুমি একটা কাজ করো, ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমিয়ে পড়ো, দরজাটা ভালোভাবে লাগিয়ে, আমি বরং কালকেই আসি। এই কথা বলে বাইয়ে ফোনটা রেখে দিল। তখন আমি দেখতে পারলাম যে আমি তাকে বলেছিলাম তার রুমে যেতে। আমি বাইয়ের দরজা সবকিছু লাগিয়ে এই আসছিলাম, আর তাকে বললাম বাইকটা যেন রুমের ভেতরে ঢুকিয়ে ফেলে, কারণ যাতে কোনো কিছু না দেখা যায়। তো বন্ধুরা আসে, বাইকটা রেখে এসে, এবং আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার কাপড়টা ভিজে গেছে। ওই বাইরে আমার এই চুলাটা আছে আর কি, মাটির চুলা, এটা দিয়ে আমি রান্নাবান্না করি। মাটির চুলাটা দেখতে গিয়েছিলাম টিন দিয়ে আর একটা পলিথিন দিয়ে। দেখে আসতেই আমার কাপড়টা একদম পুরো ভিজে গিয়েছিল। আমার ভেজা শরীরটা দেখে শামীম ভাই অনেকটাই নিস্তব্ধ হয়ে পড়েছিলেন। রুমের মধ্যে ছিল না কারেন্ট, আসলে গ্রামে একটু বৃষ্টি বা একটু বাতাস আসলে কারেন্ট চলে যায়। তো স্বাভাবিক আমাদের এখানে কারেন্ট চলে গেছে। আমি শামীম ভাইকে বলেছিলাম, ভাই আপনার মোবাইলের লাইটটা একটু জ্বালান, আমি বাইরে চুলাটা একটু ঘুরে আসি। চুলাটা একটু ঘুরে, এবং মুরগির ঘরটা ছিল আমাদের বাইরে, মুরগির ঘরটা একটু ডেকে আসতে আসতে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। এই 1 মিনিট 2 মিনিটের বৃষ্টি আমি পুরো ভিজে গেছি, আমার কাপড়টা একেবারে ভিজে গেছে, আমার শরীরে সব অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু তখন দেখা যাচ্ছিল একেবারেই। তো শামীম ভাই মোবাইলের লাইট ধরেছিল একেবারে আমার পুরো শরীরে, আর আমার শরীরটা সে খুব ভালোভাবেই দেখতে পারতেছিল। আমি জানি না বন্ধুরা, সে আমি রুমে আসতে শুধু মেন রুমের দরজাটা আমি লাগাবো, আমি দরজাটা লাগাতে লাগাতেই সে মোবাইলটা রেখে সে আমাকে এসে জড়িয়ে ধরেই আমাকে চুমু খেতে শুরু করে দিল। আমাকে জড়িয়ে ধরেই আমাকে বলল, ভাবি এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করতেছি, ভাবি আজকে আর আপনি আমাকে না করবেন না। ইস, আমি প্রতিদিন যাওয়ার সময় আপনার সঙ্গে দেখা করে যাই, কিন্তু ভাবি কখনোই আপনাকে কোনো কিছু আমি বলতে পারি না। বন্ধুরা, তার মনে কি, তার মানে কি, এতদিন তার মনে এই ছিল, সে আমাকে কোনো কিছু না বলে আমাকে জোরে ধরে সে আমাকে বিছানার দিকে নিয়ে গেল। আমি বললাম, ভাই ছাড়েন, আপনি এটা কি করতেছেন ভাই? আমি না আপনার ভাইয়ের মতো বন্ধুর স্ত্রী। ভাই আপনি জানেন আপনার ভাই ইরফান, মানে আপনার বন্ধু, সে আপনাকে কতটা বিশ্বাস করে? আপনি জানেন এই এলাকার একটা মানুষও মানে সে বিশ্বাস করে না, কিন্তু সে আপনাকে কতটা বিশ্বাস করে। আজকে সে বলেছে আপনি যদি খাবার না খেয়ে যান সে রাগ করবে। ভাই আমি আপনার সেই বন্ধুর স্ত্রী, আপনি এটা আমার সঙ্গে করতে পারেন না। দেখেন, আমি যদি আপনার বন্ধুকে এই কথাটা বলে দেই, সে কিন্তু ভীষণ মন খারাপ করবে, সে কিন্তু খুব কষ্ট পাবে। আমি জানি না পরবর্তীতে আপনাদের সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে। সে তখন বলতো যে, ভাবি আপনি বলেন আর যাই করেন, আমি আজকের এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি। ভাবি আমি সত্যি কথা বলতে আপনাকে অনেক বেশি পছন্দ করি, আমার স্ত্রীও আপনার মতো এতটা সুদর্শন আর এতটা সুন্দরী না ভাবি। আসলে
আসলে ইরফানের ভাগ্য ভালো যে আপনার মতো একটা মেয়ে পেয়েছে। আরে ওর তো পরিবার কোনো কিছু নেই, ওকে আমি হেল্প করি বন্ধু হিসেবে, ও আমাকে অনেক বেশি হেল্প করে, আমাকে বিশ্বাস করে। কিন্তু ভাবি, নারী এমন একটা জিনিস, এইটাতে আসলে কাউকে বিশ্বাস করতে নেই। আসলে ভাবি, সত্যি কথা বলতে আমি অনেক সুযোগ চেয়েছিলাম, কিন্তু আজকে একটা সুযোগ পেয়ে গেলাম, এই ডর বৃষ্টির রাত। ভাবি, আজকে আপনি আমাকে মানা কইরেন না। বন্ধুরা, আমি তার কাছ থেকে বাঁচার জন্য অনেকভাবেই চেষ্টা করতেছিলাম। আবার আমার মনে হচ্ছিল আমি যদি এই বৃষ্টির রাতে চিৎকার দিই, আমার চিৎকার কিন্তু কেউ শুনতে পারবে না। আবার যদি কেউ এলাকায় চলে আসে, তখন যদি দেখে এই অবস্থা, এমনিতেই এই এলাকার মানুষজন আমার স্বামীকে কেউ দেখতে পারে না, তার উপর যদি আবার আমার একটা বদনাম হয়ে যায় তার এই বন্ধুর সঙ্গে, তাহলে খুব একটা মিরাকেল ব্যাপার হয়ে যাবে। কি করব আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তখন আমি শামীম ভাইকে বলেছিলাম, আমার হাজবেন্ডের বন্ধুকে, ভাই আপনি এটা কেন করলেন, আপনি কি এই কাজটা করতে পারলেন? সে তখন বলতেছে, ভাবি আপনার এই ভেজা শরীরটা, আপনার এই বৃষ্টি ভেজা শরীরটা দেখে আমি নিজেকে কোনোভাবেই আর আটকাতে পারলাম না। ভাবি, আমি আপনার এই ভেজা শরীরটা দেখে নিজেকে কোনোভাবেই আর কন্ট্রোলে রাখতে পারলাম না। সত্যি কথা বলতে ভাবি, আপনার এই ভেজা শরীর আমাকে একেবারে নিঃশেষ করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে। আরে আপনার কাছে আমি মাঝে মধ্যেই আসি, কিন্তু আপনাকে দেখে আমাকে চলে যেতে হয়। ভাবি, আপনিও তো স্বামী ছাড়া একা একা আছেন। বন্ধুরা, আমি আর কোনোভাবেই তাকে আটকাতে পারলাম না। যতই হোক একটা পুরুষ মানুষ কিন্তু একটা মেয়েকে যে কোনোভাবেই হোক তারা ম্যানেজ করে ফেলে, কিন্তু একটা নারী হয়ে আমি সেদিন রাতে খুব অসহায় হয়ে পড়েছিলাম। আমি কোনোভাবে শামীম ভাইকে আটকাতে পারতেছিলাম না। সে ছিল প্রায় ওয়েটে ছিল তার 60 কেজির মতো হবে ওয়েট, লম্বা হাইট ছিল প্রায় 5 ফুট 8 ইঞ্চির মতো, অনেক লম্বা শক্তিশালী একটা পুরুষ। আমি তাকে কোনোভাবেই আটকাতে পারলাম না। সে আমার 2টা হাত উন্না দিয়ে বেঁধে ফেলল, আমার 2টা পা আমার উন্না দিয়ে এসে বেঁধে দিল, বেঁধে আমাকে খাটে একেবারে শুয়ে দিল। তারপর বন্ধুরা, সারা রাত আমার সঙ্গে যা করল সেটা আর আমি তোমাদেরকে বলতে পারলাম না। আমার চোখ দিয়ে সেদিন জল পড়েছিল যে আমার হাজব্যান্ড কাকে বিশ্বাস করেছে এতদিন, যে তার স্ত্রীর দিকে নজর দেয়। তো বন্ধুরা, আমি সেদিন খুব অসহায় হয়ে পড়েছিলাম। কি করব, একা একটা মানুষ। আমার ছোট বোনটাও ঘুমিয়েছিল, যাক ভাগ্যে যে সে ঘুমিয়েছিল। তখন আমি শামীম ভাইকে বলেছিলাম। শামীম ভাই দীর্ঘ 1 ঘন্টা আমার সঙ্গে এরকম মজা করার পর, আনন্দ করার পর তার দিকে তার যে গাঙের পানি চলে আসছে, তখন আমি শামীম ভাইকে বললাম, ভাই আপনি কি মজা পেয়েছেন, তৃপ্তি পেয়েছেন? এই 1 ঘন্টা আনন্দ করে আপনি একটা মেয়ের জীবন নষ্ট করে দিলেন, একটা মেয়েকে আপনি নষ্ট করে দিলেন। ভাই, আমি তো কারো না কারো বউ। আপনার বউর সঙ্গে যদি কেউ এই আজকের এই বৃষ্টিবাজার রাতে যদি এরকম কেউ করে, আপনাকে খুব ভালো লাগবে ভাই? সে তখন বলল, ভাবি কি করব বলেন তো, অনেক দিন ধরে আপনার দিকে আমার নজরটা, কোনোভাবেই আমি সুযোগ পাচ্ছিলাম না, চান্স পাচ্ছিলাম না। আজকে যেহেতু আমি এই সুযোগটা পেয়েছি, আজকে যেহেতু আমি একটা চান্স পেয়েছি, আমি চেয়েছিলাম আজকের এই সুযোগটা আমি যেন কোনোভাবেই নষ্ট না করি, আজকের এই চান্সটা কোনোভাবেই যেন আমি নষ্ট না করি। ভাবি আপনি আমাকে মাফ করে দিয়েন। আর আজকে যা ঘটেছে এইটা যেন আপনার আর আমার ভিতরে থাকে, এইটা যেন ইরফান আমার বন্ধু সে যেন কোনোভাবেই জানতে না পারে। জানলে হয়তো আমাদের সম্পর্কটা আসলে একটা সমস্যা হবে। ভাবি, এইটা বললেন না, তাছাড়া সেও আপনাকে হয়তো খারাপ ভাবতে পারে। ভাবি, আজকে আমি আপনাকে প্রমিস করতেছি, এই বন্ধ রুমের ভিতরে আপনার আর আমার ভিতরে যা হয়েছে এইটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি, এইটা শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি। আমি এই কথা আমি কাউকে বলবো না। ভাবি, আর কিছুক্ষণ পর ফজরের আজান দিবে, 6টা বেজে যাবে, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আজ দুপুরবেলা এসে আমি বাইকটা নিয়ে যাব। ভাবি, যা হয়েছে আপনি অ্যাটলিস্ট এটা মন থেকে বাদ দিয়ে দেন। ভাবি, দেখেন জীবনে এরকম অনেক কিছুই ঘটে, অনেক কিছুই হয়, ঠিক আছে? সে আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলল। বন্ধুরা, আমি আর কোনো কিছুই করার ছিল না, আমি আর কোনো কিছুই আমি সেদিন ভাবতে পারতেছিলাম না। যাই হোক, আমার মাথাটা তো একেবারে খারাপ ছিল, আমি কি করব বা কি করা আছে আমি যেন আর কোনো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো এমন অবস্থায় আসলে শরীরে খুব ক্লান্তি লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল, কারণ আজকে 3টা বছর আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে সৌদি আরবে আছে। তার সঙ্গে আমার এই যে একটা শারীরিক সম্পর্ক, এটা আজকে 3 বছর যাবৎ হয় না। হঠাৎ করে একটা মানুষ এসে জোর করে আমার সঙ্গে এরকম একটা শারীরিক সম্পর্ক তৈরি করলো। তো এইটা আসলে আমার জন্য একটা অন্যরকম একটা ব্যাপার ছিল, কারণ নারী যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা দেয় সেটা হচ্ছে এক ব্যাপার, আর যদি আপনি জোর করে করেন তাহলে নারীর মন কিন্তু কখনোই সাড়া দেয় না। তো বন্ধুরা, যাই হোক, আমি আমার জীবনের একটা বাস্তব গল্প আমি চেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, কারণ মেয়ে, নারী, মহিলা এটা এমন এক জিনিস, এটা আসলে কাউকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, কাউকে বিশ্বাস করা যায় না। তো আমার সঙ্গে আসলে যেই ঘটনাটা ঘটেছে
আমি চেয়েছিলাম যে এমন ঘটনা যেন আর কোনো মেয়েদের সঙ্গে না ঘটে, আর কোনো মানুষের সঙ্গে যাতে না ঘটে, এইটাই আমি চেয়েছিলাম। এই জন্যই আজকের এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বা আজকের এই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আজকের আমার এই গল্পটা কেমন লাগলো। আর লাইভ স্টোরি বক্স এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কাছে এইটা আমার একটা রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।